আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আয়োজকবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সরি একটি অনুষ্ঠান এবং বাংলাদেশের খুব বলা যায় যে উন্নত মানের একটি প্রফেশনাল প্রতিষ্ঠান আপনারা। আমরা যে পেপারসগুলো পেলাম, উপস্থিত হয়ে যে গিফটের প্যাকেট পেলাম, সেখানে আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ পেপারস দিয়েছেন, গবেষণা পত্রিকা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত আলোচনায় আমরা একাডেমিক আলোচনায় গিয়ে তো আমরা সুবিধা করতে পারবো না। আমরা লেম্যান, আসলে রাজনীতি করি পেশা। আমি একজন ছোট্ট আইনের কর্মী, আইনজীবী। যে বিষয়গুলো আমাদের আলোচনা করা উচিত সেটি হচ্ছে যে আমরা গত অর্ধ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে এসেছি। এই সময়ের মধ্যে আমাদের এই দেশে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে এই দেশ আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ভালো অথবা মন্দ, যেটা আমরা ভোগ করছি। এটা আসলে একটা নির্মোহ পর্যালোচনা হওয়া উচিত। এই কারণে হওয়া উচিত যে এই সম্ভাবনার এই দেশে কেন আমরা পারিনি। এতে কোনো সন্দেহ নাই যে আমাদের দেশটা আকার আয়তনে খুবই ছোট, মানুষের সংখ্যা অনেক বেশি, তার ঘনত্ব খুব বেশি, এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে আমরা তুলনামূলকভাবে অনেক পিছিয়ে আছি, অনেক কম আছে। কিন্তু এটা ঠিক যে মানুষের যে সম্পদ, এটাই তো সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই সম্পদকে আমরা কেন কাজে লাগাতে পারলাম না? কেন আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি, বিভিন্ন ধরনের এই সমস্ত পরিস্থিতির আমরা শিকার হলাম? গত 16 বছরে বাংলাদেশে যা হয়েছে তার চিত্র আমাদের সামনে দগদগে আছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আগামী নির্বাচন, আমরা আশা করছি যে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে 12 ফেব্রুয়ারি, যার মাধ্যমে আমাদের প্রত্যাশাটা পূরণ হবে ইনশাআল্লাহ। এখন এই দেশকে গড়ার জন্য দায়িত্ব হচ্ছে সবার। নাগরিক সমাজ হিসাবে আমাদের সবার, রাজনীতিবিদ হই, পেশাজীবী হোক, রাষ্ট্রযন্ত্রের সাথে যারা আছি, আমলাতন্ত্রে যারা আছি, সবারই দায়িত্ব, সবার সম্মিলিত দায়িত্ব এটি। এই দায়িত্ব পালন করি নাই বলে আজকে আমাদের সংকট আর সংকট, সমস্যার পাহাড়। এই যে এগুলো পড়লে তো ভয় করে যে আসলে আমরা কোন দেশে আছি, কোথায় আছি, আমরা কাদের জন্য এই দেশটা রেখেছি, আমাদের পরের জেনারেশন যে রেখে যাচ্ছি, এটা কি রেখে যাচ্ছি? ঘুম হওয়ার কথা না, কিন্তু তো আমরা ঘুমাই আলহামদুলিল্লাহ, ভালোই ঘুমাই আর কি। অথচ আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছি গিয়ে। আমি মনে করি এক্ষেত্রে অন্যতম যে বিষয়গুলো হচ্ছে যে সিঙ্গাপুরের উদাহরণ আমরা প্রায় দিয়ে থাকি বা শুনে থাকি আর কি। ছোট্ট দেশ, তাদেরও তো অনেক, খুব ছোট্ট একটা এলাকা, বাংলাদেশের একটা ছোট জেলার চেয়েও ছোট আর কি, অনেকটা ছোট একটা জেলার সমান আর কি। তারা গিয়েছেন, অনেকেই তো আপনার এখানে গিয়েছেন গিয়ে, কিন্তু পরিকল্পিত এবং নিরপেক্ষ আমার কাছে মনে হয়েছে যে বাস্তবেই তারা খুব প্রফেশনাল লোকজনকে দিয়ে কাজ করিয়েছেন, দলান্ত তারা হন নাই। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এটা অন্যতম একটা বড় সমস্যা। যে দল যখন গিয়েছেন ক্ষমতায়, পেশাজীবী নিয়েছেন, কিন্তু আমার দলের হইতে হইবে, তিনি শতভাগ আনুগত্যে যদি উত্তীর্ণ হইতে পারেন তাইলে তাকে কাজ দেওয়া হবে। তো আনুগত্যের এই নমুনায় তিনি উত্তীর্ণ হতে গিয়ে আমাদের সেই ভাইটি শেষ পর্যন্ত আর তার পেশাদারিত্বকে তিনি রক্ষা করতে পারেন নাই। আমি তুরস্কের কিছু কিছু কাজ বেশ কয়েকবার গিয়েছি টার্কিতে, এই সরকারের সময় যারা আছেন তারা দেখলাম অসাধারণ কোয়ালিটি মেনটেন করেছেন। তো আমি জিজ্ঞেস করলাম সেখানকার আমার পরিচিত যারা আছেন, বলে এই ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেয় নাই, যে যারাই এক্ষেত্রে সবচেয়ে স্কিল তাকে তারা দিয়েছেন, দক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তারা কাজটি দিয়েছেন। সুতরাং কাজের মানটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে, যেটা আমাদের হয় নাই, আমাদের হচ্ছে না, আমাদের গত 50-55 বছরে হয় নাই, এখনো সেটা হচ্ছে না। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে আপনাদের একটা দায়িত্ব আছে, রাজনীতিবিদের একটা দায়িত্ব তো আছে, সরকারের দায়িত্ব আছে, আমলাদের দায়িত্ব আছে, কিন্তু এই দায়িত্বটি আমরা পালন করিনি। এই পালন করতে যদি আমরা না পারি, তাইলে একটা ভালো নির্বাচন দিয়েও লাভ হবে না। যারাই, এই তো যারা আছে আমরা তারাই কারো না কারো উপর দায়িত্ব আসবে, জনগণ যদি আমাদেরকে সমর্থন করেন। তা আমরা যদি এই দলান্ধ হই,
দলপ্রীতির রাজনীতির বাইরে যেতে না পারি, তাহলে আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না। পরিকল্পনা তো অবশ্যই দরকার, ব্যারিস্টার মিলি বলেছেন, আমরা এখানে বলছি সবাই, ভালো উন্নত সুন্দর পরিকল্পনা দরকার, কিন্তু পরিকল্পনার পিছিয়ে যে মানুষটা, যে মানুষগুলো কাজ করছেন, তারা নিরপেক্ষ না হলে, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ না হলে, তারা যদি এখানে জবাবদিহিতার নীতিতে না থাকেন তাদের, তাইলে কাজের কাজ কিছু হবে না। 1 টাকার কাজ 10 টাকায় হবে, যেটা আমাদের হয়েছে। আমাদেরও ফ্লাইওভার হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, আমাদেরও টানেল হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা 1 টাকার কাজ সেটা 10 টাকায় হয়েছে। একটা কাজ বারবার হয়েছে, 3-4 বার সেটার সময়সীমাকে বর্ধিত করা হয়েছে, শুধু দলের নেতাকর্মীদেরকে মূল্যায়নের জন্য। মেগা প্রজেক্ট এই সুবিধা যে দৃশ্যমান হয় আর নেতাকর্মীদের মূল্যায়নটা হয়। এটা একটা ভালো টার্ম বাংলাদেশে, যে নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়নের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে এই সমস্ত কোনো প্রজেক্ট, এটা যতটাই নেওয়া হোক না, যত নীতি যত আইন করা হোক না কেন, কিতাবে তো আইনের অভাব নাই, আকাশে যত তারা আইনের তত ধারা একটা কথা আছে আর। তো এই সমস্ত আইনগুলো দিয়ে আমরা আসলে খুব সুবিধা করতে পারবো না। এই জন্য 24 আমাদেরকে, 24শে জুলাই আমাদের মধ্যে এই বোধ শক্তি আনলো কিনা সেটা আমাদের দেখা উচিত। এই যে বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনে আমাদের যুবকরা, তরুণরা, দেশের সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যে অসাধারণ কুরবানি করেছেন, রক্ত তারা দিয়েছেন, এটা তো এটাই ছিল যে বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমরা সততা এবং ন্যায়ের পক্ষে আমরা দাঁড়াবো। কিন্তু আসলে এটা আমরা দাঁড়াচ্ছি কিনা? ঘুষের রেট বেড়ে গেছে, বা এখন সরকার কিন্তু সরকার দেখবেন, এটা দলীয় সরকার নাই, রেট বাড়ান, রেট বেড়ে গেছে। আমাকে তো অনেক টিএনও, ওসি সাহেব, ডিসিএসপি সাহেব বলছেন যে আগের রেটের চেয়ে রেট বেড়ে গেছে, 16 বছরের যে রেট ছিল রেটটা বেড়ে গেছে। তো এইভাবে যদি রেট বাড়ে, তাইলে আমাদের 1,500 লোক শহীদ হলেন, 30,000 লোক আহত হলেন, এত বড় কিছু ঘটে গেল গিয়া, হাজার হাজার মানুষ গুম হলেন, তাহলে আমরা কি পেলাম গিয়ে? তো এই জন্য নিঃসন্দেহে আপনাদের এই উদ্যোগ, পরিকল্পনা, নীতি আমরা সমর্থন করি। রাজনৈতিক দলকে বাস্তবে এই ক্ষেত্রে লিডিং পজিশনে থাকতে হবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমরা এই নীতিতে সবাই না আসি, যে 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 কাজের জন্য ফিট, নির্মোহভাবে তাকে আমরা সেই কাজটি দেব, এবং এই কাজটি করার ক্ষেত্রে আমরা সততা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নীতিতে আমরা থাকব। আমার ধারণা এক্সিস্টিং আমাদের যে প্ল্যান, আমাদের যে সম্পদ, সেটা দিয়ে আমরা আরো বেটার একটা বাংলাদেশ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই দেশের সম্ভাবনা, অপার সম্ভাবনা, আলহামদুলিল্লাহ কয়েক হাজার আপনারা প্ল্যানার আছেন, আরবান পরিকল্পনাবিদ যারা আছেন, বাংলাদেশে তৈরি হয়েছেন। বাংলাদেশের সেরা সেরা আরবান প্ল্যানার দুনিয়ার বিভিন্ন জায়গাতে আছেন, আমরা তো নাম শুনি থাকি, কিন্তু আমরা কিছু প্রোডাক্টিভ কিছু পাচ্ছি না। এই কারণে যে দলান্তের কারণে। আরবাকান সাহেব সম্ভবত আমি 22 বা 23 গেলাম তার ইলেকশনের আগে, বিভিন্ন দেশে টার্কিশ যারা এক্সপার্টরা, তাদেরকে আহ্বান জানালেন দেশে আসার জন্য। 3 থেকে 3,500 এক্সপার্টরা দেশে আসলেন, এসে তাদেরকে কাজ দিলেন, এবং তাদের কাজের যে আউটপুটটা সেটা নিয়ে তিনি কামাল আতাতুর্ক এয়ারপোর্ট যেটা ছিল, তারা এখন তো এয়ারপোর্ট চেঞ্জ করেছে আপনারা জানেন, সেই এয়ারপোর্টে মাস 2-1 পরে 3 মাস এটা করলেন, ডিসপ্লে করলেন। লক্ষ লক্ষ তরুণ যুবক গিয়ে দেখলো যে আমার দেশের বিজ্ঞানীরা, চিন্তাবিদরা, যারা এক্সপার্টরা কি তৈরি করেছেন, গিয়ে দেশকে কোথায় নিয়ে গিয়েছেন। তো আমরা তো এই সাহস করি না, করবো না এই কারণে যে আমার দলের যে তো না, তিনি সুবিধা তিনি আমাকে দেবেন না, এই সমস্ত কারণে আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কমিটমেন্ট দিতে চাই আমার দলের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে। আমরা গতকালকে আমাদের ম্যানিফেস্টোটা চূড়ান্ত করেছি, প্রায় 12 ঘন্টা আলোচনা করেছি, আমরা পলিসি পেপার তৈরি করেছি আমরা। এবং আমাদেরকে যখন প্রশ্ন করেন, আমি যেহেতু মিডিয়ার দায়িত্বে আছি জামাত ইসলামীর, তো আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের অমুক মন্ত্রীকে, তমুক মন্ত্রী কে হবেন, বলে যে আমাদের এই ধরনের কেউ নাই। কিন্তু এই দেশে এই পরিমাণ ভালো লোক আছেন, সৎ দক্ষ লোক আছেন, আমরা মনে করি তার হাতে দিলে তিনি ভালো করবেন। কেন আপনি আমার দলের লোক চান? সাংবাদিকদের প্রশ্নই হচ্ছে এটা, যে আপনার পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী হবেন, আপনার অর্থমন্ত্রী না বলতে পারেন না, আপনার আবার কিসের ক্ষমতায় যাবে? এই যে মানসিকতা, দলীয় মানসিকতা সর্বপর্যায়ে এসে গেছে, যে অমুক দল তো বলে তাদের আছে, তো থাকবে, তারা তো একাধিকবার ক্ষমতায় ছিলেন। এই যে আমাদের ডক্টর মাহাদিরা ছিলেন, আরও আছেন অনেকে, বিএনপি ছিলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছিলেন, আমরা তো ছিলাম না ক্ষমতায়। এই দেশে সৎ দক্ষ মানুষের তো অভাব নেই, আমরা সেই মানুষটাকে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সামান্য সামান্য সময়ের জন্য ছিলাম, 1 থেকে 6 পর্যন্ত সামান্য অংশীদার ছিলাম, খুব মাইনর একটা পর্সন, মাইনরিটি আর কি যেটাকে বলে, যদি আমরা এটা বলি না।
তো এই দেশে তো এই লোক আছেন, আমরা তাদেরকে সম্মানিত করব। আমরা এই যোগ্য লোকটাকে, সৎ লোকটাকে, দেশপ্রেমিক লোকটার হাতে আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। তিনি যাতে তার মেধা যোগ্যতা দিয়ে তার টিমকে নিয়ে তিনি কাজ করেন। আমাদের প্রস্তাবনায় আমরা সেটা রেখেছি গিয়ে। দোয়া করেন আপনাদের সবার সহযোগিতা, দেশের মানুষের সহযোগিতা পেলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। দল থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে, কিন্তু এটা নিয়ে আমাদের দলাদলি হবে না, আমরা এটা নিয়ে মারামারি করব না। আমরা পরস্পরের যাতে সহযোগী হই, পরস্পরের সহানুভূতি নিয়ে যাতে আমরা কাজ করি, তাইলে এই দেশটা এগিয়ে যাবে। আমাদের সামনে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, আসলে অনেকগুলো চ্যালেঞ্জ, এগুলো নিয়ে আলোচনা করলে তো অনেক কথা আছে। আমরা ইদানিং এগুলোতে প্রায় আলোচনা হচ্ছে, যে সেমিনারে যে আলোচনা সবাই যায় সেখানে শুধু সমস্যা দেখি। এই সমস্যার সমাধানটা কে করবে, কীভাবে হবে? এটার জন্য পদ্ধতি ঠিকই আছে, আমরা বিভিন্ন প্ল্যান করছি, বিভিন্ন প্রস্তাবনা তৈরি করছি, কিন্তু ঘুরে ফিরে এটা ইমপ্লিমেন্টেশন যারা করবেন সেই ব্যক্তি, সেই দল, সেই মানুষ, সেই পেশাজীবী, আমি যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, আমার দল যদি তার কমিটমেন্টটা রক্ষা না করে, আমার দল যদি এখানে ইম্পার্শিয়াল রোল না করতে পারে, তাইলে সমাধান কিছুই হবে না। আমরা ঘুরে ফিরে যে জায়গাতে ছিলাম সেই জায়গাতেই থেকে যাব গিয়ে। আমাদের দৃঢ় বিশ্বাস আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ 24 আমাদেরকে যে প্রেরণা যোগাচ্ছে, আমরা একটা সুন্দর নতুন বাংলাদেশ করব, যেখানে আমরা আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারবো প্রপারলি, সেটাকে বাস্তবায়নের জন্য, সেই সমস্যার সমাধান এবং সেটাকে বাস্তবায়নের জন্য আমরা সৎ, দক্ষ, যোগ্য লোকদের হাতেই দলীয় চিন্তা মানসিকতার ঊর্ধ্বে উঠে আমরা তাকে সে দায়িত্বটি দেব। তাইলে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। এক্সিস্টিং যা আছে আমাদের সম্পদ, সেটা মানব সম্পদ হোক, আবার মিনারেল রিসোর্স যেগুলো আছে, আমাদের ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে, এই সব কিছুকে মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি। আর এর সাথে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য। এর আগে আপনারা একটা করেছিলেন, সেখানে আরও সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, তারা কথা বলেছেন। বাইদা ভাই আমরা এখন আসছি, বড় নেতারা আসলে আরও ভালো হইতো। তারপরে আমি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, আমাদের সহযোগিতা ইনশাল্লাহ আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সরি যে আমাকে যেতে হচ্ছে, এই জন্য যেহেতু আমাদের 2-3 দিন পর থেকেই সিরিজ প্রোগ্রাম, আমি মিডিয়ার দায়িত্বে আছি, এটা একটা সমস্যা, নির্বাচন কমিটিরও দায়িত্বে, বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। সব মিলে আমি সব থাকতে পারলে ভালো হতো, যেহেতু পেপারসগুলো পেয়ে গেলাম। আরও যদি কিছু থাকে আমি অনুরোধ জানাবো যাতে আমাকে এগুলো একটু দেওয়া হয়। আসসালামু আলাইকুম।